জি 24 ঘন্টা কলকাতা কনক্লেভ 2021 এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। সুকেন্দু বাবু, দিলীপ বাবু, সুজন বাবু, জওহর বাবু এবং অধীর চৌধুরী, অধীর বাবু, আপনাদের সবাইকে স্বাগত জানাই। অধীর বাবু রয়েছেন বহরমপুর থেকে। ব্যস্ত প্রত্যেকেই আপনারা ব্যস্ততার মধ্যে থেকে সময় বার করেছেন। আমি প্রথমে দিলীপ বাবু আপনাকেই জিজ্ঞাসা করি, ডাবল ইঞ্জিন সরকার আপনারা বলছেন, ডাবল ইঞ্জিন কেন্দ্রে এবং রাজ্যে দুদিক থেকেই একই ইঞ্জিন থাকবে, তবেই এ রাজ্যের উন্নয়ন সম্ভব, কেন বলছেন প্লিজ? প্রায় ৪৫ বছর হতে যাচ্ছে, সেই ৭৫ থেকে পশ্চিমবাংলা আর দিল্লির সরকার আলাদা, একই পার্টির সরকার হয়নি। আর যেখানে হয়েছে দুটোর মধ্যে যদি পার্থক্য দেখি আমরা, প্রথম কথা, প্রথম কিছু বিষয় আছে, যেমন ধরুন যেটা প্রায় আলোচনা হয়, সেই আয়ুষ্মান ভারতের ৫ লাখ টাকা গরিব পরিবারের জন্য হোক, বা কিষাণ সম্মান নিধি ৬,০০০ টাকা হোক, এই ধরনের কিছু কেন্দ্রীয় সরকারের যেগুলো জনকল্যাণকারী যে প্রকল্প আছে, তার লাভ পশ্চিমবাংলার মানুষ পাচ্ছেন না। আর এই জন্য গরিব চাষি যারা, তারা সময়ে চাষ করতে পারে না, কারণ তাদের কাছে পয়সা থাকে না। তাই কেন্দ্র সরকার ঠিক করেছিল ৬,০০০ টাকা আমরা বছরে দিয়ে দেবো, যাতে বীজ সার কিনে তারা চাষটা শুরু করতে পারে। এই ধরনের কিছু ব্যাপার, কিন্তু রাজনৈতিক কারণে এখানকার যে বর্তমান সরকার, তারা এগুলো চাইছে না। তো আমরা এই জন্য চাইছি যে কেন্দ্র সরকার যে কল্যাণকারী যোজনাগুলো এখানে লাগু হোক সময় মতো, যাতে এখানকার মানুষ সুযোগ সুবিধা পায়। অন্য রাজ্যে পেয়েছে, তাই তারা আজকে বিজেপিকে ভোটও দিয়েছে। সেখানে যেমন পঞ্চায়েতে, পুরসভা, বিধানসভা, লোকসভাতেও ভোট দিয়েছে, তো মানুষ উপকৃত হয়েছে। তো আমরা সেই জন্য বলছি, এখানকার সরকার কথায় কথায় কেন্দ্র সরকার জবাব দাও, বিরোধিতা ইত্যাদি সব জায়গায় করেন। আর এটা তখন থেকে চলে এসছে, বামপন্থী সরকারের আমল থেকে চলে এসছে। তাতে দেখা যাচ্ছে এতে পশ্চিমবঙ্গ স্বাধীনতার সময় প্রায় 24% জিডিপিতে যোগদান দিত, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে। আজ সেটা 15 থেকে 7-এ প্রায় নেমে গেছে। এই যে নামছে, আমাদের মনে হচ্ছে এটা তার একটা কারণ, এই নিজের মধ্যে লড়াই। গরিব রাজ্যগুলো 7ম পে কমিশনের সুবিধা কর্মচারীদের দিচ্ছে। ত্রিপুরাতে বামপন্থী সরকার ছিল, দেননি, আমরা জেতার পরে সেটাও দিয়ে দিয়েছি। এটা গরিব রাজ্য সেই দায়িত্বটা বহন করছে। এখানে এত বড় একটা রাজ্য, এর রেভিনিউ অনেক বেশি, ইন্ডাস্ট্রি ছিল, অন্যান্য সুবিধা আছে, এমনকি জিএসটিতেও সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন। এরা কেন দিতে পারছেন না? দেখা দেখি হয়তো 6th পে কমিশন ঘোষণা করলেন, কিন্তু কর্মচারীদের 48 মাসের সমস্ত পাওনার ডিউ করে রাখা হয়েছে। এই যে অসুবিধাগুলো, আমার মনে হয়। দ্বিতীয় কথা, রাজনীতিতে কিছু লোককে খুশি করার জন্য আমাদের মুখ্যমন্ত্রীও কেন্দ্রের কোনো বৈঠকে যান না, আমাদের অর্থমন্ত্রী যান না, আমাদের চিফ সেক্রেটারি যান না, এমনকি ডিএমদেরও পাঠান না। তো রাজনৈতিক লড়াইটা কোথায় অবধি হওয়া উচিত? আমার মনে হয় যদি এক পার্টির সরকার হয়, এগুলো হবে না, তাতে বাংলার মানুষের লাভ হবে। সেই জন্য আমরা এক পার্টি সরকার চাইছি, যেটা অন্যান্য প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ ইত্যাদি পেয়েছে, এমনকি ত্রিপুরাও। আমি আসবো আপনার কাছে। অধীরবাবু, আমি আপনার কাছে যাই প্রথমে। অধীরবাবু, আপনি কি এই বাক্যের সঙ্গে একমত থাকেন যে আসলে রাজ্যের উন্নয়নের জন্য ওরা বলছেন ডাবল ইঞ্জিন সরকার, আপনি সেই ন্যারেটিভটা নাও নেন, আপনি মনে করেন আসলে একটাই দল থাকা দরকার, একই দলের সরকার হওয়া দরকার? এটা বিজেপির তত্ত্ব যে ভারতবর্ষে একটাই দল থাকবে, সে দলের নাম বিজেপি, বাকি আর কোনো দল থাকবে না। অর্থাৎ ভারতবর্ষে একটা হিন্দু রিপাবলিক হবে, আর কারো কোনো অস্তিত্ব থাকবে না। ভারতবর্ষের কংগ্রেস পার্টি ভারতবর্ষকে 54 বছর 7 দিন ক্ষমতায় থেকেছে। তখন যদি আমরা বলতাম গুজরাটের নরেন্দ্র মোদী, আপনি আর মুখ্যমন্ত্রী থেকেন না, কারণ আমরা ডবল ইঞ্জিন সরকার করব, তা সব রাজ্যের মুখ্যমন্ত্রী কংগ্রেসের হওয়া উচিত, তখন তারা কি বলতেন? সবথেকে বড় কথা, ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের পরিকাঠামোটাকে ধ্বংস করতে বিজেপি যে তৎপর, তাদের এই বক্তব্যের মধ্য দিয়ে তা স্পষ্ট প্রমাণিত। ভারতবর্ষের সংবিধানের একদম এক আর্টিকেল 1 যদি দেখেন, সেখানেই বলে দেওয়া আছে যে ভারতবর্ষ আগামী দিনে কোন পথে যেতে চাইছে। ফেডারেল স্ট্রাকচারের কথা আমরা এই কারণেই বলেছি, একটা জায়গায় নাহলে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যাবে, আর একটা জায়গায় যখন ক্ষমতা কেন্দ্রীভূত হয়, ক্ষমতা কেন্দ্রীকরণের সঙ্গে সঙ্গে সেখানে স্বৈরাচারীর জন্ম হয়, সেখানে আর চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে না। তাই ভারতবর্ষকে একটা যুক্তরাষ্ট্রীয় দেশের কথা ভাবা হয়েছিল। সেই সময় যারা সংবিধান রচনা করেছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, তারা এই নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। আমরা
ট্রু সেন্সে কিন্তু ভারতবর্ষ কিন্তু ফেডারেশন নয়। কারণ আমরা কি বলেছি, আমরা বলেছি ইউনিয়ন অফ স্টেট, অর্থাৎ অনেক রাজ্য মিলে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হলাম। সেখানটায় কোনো রাজ্যের অধিকার নাই সেই ভারতবর্ষ থেকে সরে যাওয়ার, সিসেশন করার কারোর অধিকার নেই। কিন্তু আজকে যে ফেডারেশন উঠিয়ে দিয়ে, ফেডারালিজমকে উঠিয়ে দিয়ে যে আজকে যারা এই তত্ত্বের কথা বলছে যে একটাই সরকার ভারতবর্ষে থাকবে, তাহলে ভারতবর্ষ নামক যে দেশটা, ভারতবর্ষ নামক যে সংবিধানটা, সেইটাকে চুরমার করে দেওয়ার কথা তারা আখেরে বলছে। ভারতবর্ষের সংবিধানে পরিষ্কার বলে দেওয়া আছে কেন্দ্র থাকবে, রাজ্য থাকবে, তার সঙ্গে সঙ্গে কনকারেন্ট লিস্ট থাকবে, তার সঙ্গে সঙ্গে ফিনান্স কমিশন থাকবে, সব কিছুর মধ্যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স সিস্টেম থাকবে। রাজ্যের তার নিজের অধিকার থাকবে, কেন্দ্রের তার অধিকার থাকবে, কেউ কারোর অধিকার হস্তক্ষেপ করবে না, ক্ষমতার বন্টন হবে, ডিভলিউশন অফ পাওয়ার হবে। স্বাভাবিকভাবেই এই যে তত্ত্বটা কিন্তু খুব বিষাক্ত তত্ত্ব, আমি বলে রাখলাম, এটা হচ্ছে একটা টক্সিক কনসেপ্ট। এটা যদি আমরা ভারতবর্ষে ফলো করতে যাই এই ডবল ইঞ্জিনের নামে, তাহলে গোটা ভারতবর্ষ শেষে যাবে। বিজেপি পার্টির অনেক রাজ্য আছে দেশে, কোন রাজ্যে বিজেপি পার্টি আইডিয়াল সরকার চালায়, নোবেল একটা সরকার চালায়, একবার দেখা। এই যে পাশে ইউপি চলে যান, ইউপিতে কি সরকার চলছে? হাততাসের ঘটনায় কি প্রমাণ হয়? সব থেকে ভারতবর্ষে বেশি শিডিউল কাস্ট কোথায় ধর্ষিত হয়? উত্তরপ্রদেশে। ভারতবর্ষে সব থেকে বেশি দেশদ্রোহী কোথায় চিহ্নিত করা হয়? বিজেপি শাসিত রাজ্যে। ভারতবর্ষে ধর্মের নামে অত্যাচার কোথায় হয়? বিজেপি শাসিত রাজ্যে। ভারতবর্ষে লাভ জিহাদের নামে আমাদের যুবক যুবতীদের উপরে খাড়া নামিয়ে আনা কোথায় হয়? বিজেপির রাজ্যে। ভারতবর্ষের কৃষক আন্দোলনকে কোথায় রুখে দেওয়া হয়? বিজেপির রাজ্যে। ভারতবর্ষের কৃষক আন্দোলন যাতে হতে না পারে তার জন্য লোহার পেরেক পুঁতে দিয়ে, কাঁটাতারের বেড়া দিয়ে, বিদ্যুৎ কেটে দিয়ে, জল কেটে দিয়ে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় কোথায়? বিজেপি শাসিত রাজ্যে। তাই দয়া করে আপনারা আপনাদের শাসিত রাজ্য চালান, দয়া করে ভারতবর্ষের উপর অ্যাপ্লাই করতে যাবেন না। ভারতবর্ষের উপর অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না। কারণ পাঞ্জাব দেখিয়ে দিয়েছে যে 50টা নগরপালিকায় লড়লেও মাত্র 0 আসনে আপনাদের ফিরতে হয়। 50-এর মধ্যে 49টা কংগ্রেস দখল করে, একটা আকালি দল দখল করে, 0 হাতে আপনাদের ফিরতে হয়। দয়া করে ভারতবর্ষে যে সমস্ত রাজ্যে আপনারা ক্ষমতা আছেন সেখানকার 12 বেজে 13 করে দিয়েছেন, বাংলাকে আর 12 বাজাতে আসবেন না। অধীরবাবু আসবো আপনার কাছে। সুজলবাবু, আপনারা 34 বছর রাজ্যে ক্ষমতা চালিয়েছিলেন এবং তখন আপনাদের বিরুদ্ধে এটাই ছিল প্রধান একটা অস্ত্র অন্য বিরোধী দলগুলোর। আপনার রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে অসহযোগিতার পথ নেওয়ায় বা সমিতি কেন্দ্রের বিরুদ্ধে মানছিলা মনমোনা করাতে এই রাজ্যে উন্নয়নের রথের চাকাটা থমকে গেছিল। আজ যখন নতুন করে কথাগুলো শুনছি কেমন লাগছে? এই যে কথাটা চলছে বলে বলা হচ্ছে বামেদের আমলে, এই কথাটাই ঠিক না। বিস্তারিত আলোচনার মধ্যে যাওয়ার যেহেতু সুযোগ নেই, আমি শুধু বলবো যা ছিল বাংলা আর যা 2011 সালে বাংলা এসে দাঁড়ালো, আকাশ পাতাল ফারাক। আপনি যা দেখছেন, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, বিদ্যাসাগর সেতু, নিবেদিতা সেতু, একটা নতুন শহর নিউ টাউন, কিংবা হলদিয়া পেট্রোকেমিক্যাল, কিংবা সল্টলেক ইলেকট্রনিক্স, অনেক বাধা সত্ত্বেও এগুলো কিন্তু বাম আমলের ক্রিয়েশন, কিংবা বিকেন্দ্রীকরণ, যেটা গোটা ভারতবর্ষের মডেল। যদিও আমি সে আলোচনার মধ্যে যেতে চাইছি না, বিস্তারিত যদি সুযোগ দেন পরে আবার আসবো। কিন্তু যে আলোচনাটা হচ্ছে একটা ডবল ইঞ্জিন, সাইন্টিফিক্যালি এটা ঠিক না। সাইন্টিফিক্যালি ডবল ইঞ্জিন হয় যখন ইঞ্জিনটা বসে গেছে, তখন আরেকটা ইঞ্জিন টেনে দিতে হয়। দিল্লি বসে গেছে, অতএব চল ভাই এখন রাজ্যগুলোকে টেনে নিয়ে চলি, বিজেপির হাল খারাপ। আদারওয়াইজ সাইন্টিফিক্যালি এটা চলে না। দুই, সোশিওলজিক্যালি পলিটিক্যালিও সেটা চলে না। আপনি খুব নির্দিষ্ট অঙ্কের হিসেবেও যদি আসেন, মহারাষ্ট্রে 2014-তে মানে মোদি সাহেব আসার পর তো ডবল ইঞ্জিনের কনসেপ্ট আসলো। মহারাষ্ট্রে ডবল ইঞ্জিন হলো, হরিয়ানায় ডবল ইঞ্জিন হলো। 2019-এর ভোটে বিজেপি নামতে নামতে মহারাষ্ট্র হেরেই গেল। এত সুন্দর ডবল ইঞ্জিন চলেছে। বা হরিয়ানা, এই কোনো রকমে কোয়ালিশন করে টিকে থাকতে হলো। সোশিওলজিক্যালি পলিটিক্যালি এটা কারেক্ট নয়, এবং কনস্টিটিউশনালি তো কারেক্ট নয়। নানা ভাষা, নানা মত, নানা পরিধান। ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। যদি কেউ এটা না মানেন আলাদা কথা। একটা অজস্র ধরনের ভাষা, জাতি, সংস্কৃতি, বৈচিত্র্য, এই সবটা মিলিয়ে একটা ভারতবর্ষ, এবং সেটাকে একটা নিগড়ে বাঁধা মানে এক দল, এক দেশ, এক দল, এক ধর্ম, এক ভাষা, খুশি মতন চলা, স্বৈরাচারী একটা মনোভাব।
আমাদের কনস্টিটিউশনকে বাতিল করা। ফলে না সংবিধান সম্মত, না রাজনৈতিক সামাজিক নীতিজ্ঞান সম্মত, না বিজ্ঞানসম্মত এই ডবল ইঞ্জিন। এবং ডবল ইঞ্জিনের এফেক্টটা কি, আপনি এক মিনিট যা শুনে নিন। ডবল ইঞ্জিনের এফেক্টটা কি? তাহলে সোনার ত্রিপুরা এখন হয়ে গেছে, নিশ্চয়ই সোনার আসাম হয়ে গেছে, নিশ্চয়ই সোনার হাতরাস এখন আমরা দেখতে পাচ্ছি গুজরাটে। এসব বোকা বোকা কথা বলার কোনো মানে নেই। স্বাধীনতা সংগ্রাম অথবা সংবিধান রচনায় যাদের বিন্দুমাত্র ভূমিকা ছিল না বিশ্বাসঘাতকতা ছাড়া, তারা এখন ভারতবর্ষের সর্বনাশ করার জন্য ডবল ইঞ্জিনের মধ্য দিয়ে একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে আসছেন, যেখানে আমি ছাড়া কেউ থাকবে না, আমরা ছাড়া কেউ থাকবে না, এক দল, এক দেশ, এক ভাষা, এক ধর্ম। এই বিপজ্জনক প্রবণতার দিকে যেতে চাইছে। এটা বাংলার মানুষ মানবে না, বাংলার মানুষ মানে না। বৌদ্ধবাদের মনোভাব থেকেই বাংলা চলে, ভারতবর্ষ চলে। পথ সেটাই, বৌদ্ধবাদ বাদ দিয়ে একা একা আমি চলবো, এটা ভারতবর্ষে চলে না। সুখেন্দু বাবু, আমি আপনার কাছে আসি। দিলীপ বাবু যেটা বলছেন যে কেন্দ্রীয় সরকার কোনো প্রকল্প চালু করছে, কোনো স্কিম নিয়ে আসছে আপনার রাজ্যে এসে, আপনার রাজ্যের সীমানার বাইরে অবধি সেটা খুব ভালো করে চলছে, বিহার, ঝাড়খণ্ড, আসাম সমস্ত জায়গায়, আপনার রাজ্যে এসে থমকে যাচ্ছে কারণ আপনি একটা অন্য বিরোধী একটা দল, আপনি ওই উন্নয়নের জোয়ারটাকে এখানে আপনি চলতে দিচ্ছেন না, আপনি থমকে দিচ্ছেন। এই অভিযোগটা তো সেটাও তো যথার্থ রয়েছে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে মাননীয় দিলীপবাবু যে প্রকল্পের কথা বললেন, আমাদের রাজ্যে তার 2 বছর আগেই, অর্থাৎ ওরা চালু করেছেন 2018-তে, আমাদের রাজ্যে 2016-তে কৃষক বন্ধু প্রকল্প চালু হয়ে গেছে এবং আমরা প্রথমে 4,000 টাকা দিতাম, পরে 6,000 টাকা করেছি এবং কৃষক পরিবারের কেউ মারা গেলে সে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে, যে কোনো কৃষক 60 বছর বয়স পর্যন্ত যারা মারা যাচ্ছেন। এছাড়া এই যে কৃষক ফসল বিমার পুরো টাকাটা রাজ্য সরকার দেয়, কৃষককে একটি পয়সাও দিতে হয় না এবং 100% কৃষক পরিবারের দ্বারা কভার্ড হচ্ছে। হোয়ারাজ যে ওনার কেন্দ্রীয় যে প্রকল্প, সেখানে মাত্র 40% কৃষক পরিবার কভার্ড হচ্ছে এবং সেখানে রাজ্য সরকারকেও 40% টাকা দিতে হচ্ছে। যদি 100 টাকা খরচা হয়, কেন্দ্র দিচ্ছে 60%, রাজ্য সরকার দিচ্ছে 40%। এবং এই নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যের সঙ্গে কেন্দ্রের বিরোধ রয়েছে, যার জন্য সরকারিয়া কমিশন থেকে শুরু করে বিভিন্ন অর্থ কমিশন তারা তাদের সুপারিশের মধ্যে এই কথাগুলো উল্লেখ করেছে। উপরন্তু যদি দেখা যায় একটা বিরোধী দলের বিরোধী শাসিত রাজ্য, যার জন্য 34 বছর ধরে বামফ্রন্টও দেওয়ালে লিখত কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ, এটা খুব একটা মিথ্যা কথা তা নয়, খানিকটা তো সত্যি। যেখানে বিরোধী শাসিত রাজ্য, সেখানে অনুদান ঠিকমতো দেওয়া হয় না এবং রাজ্যের যেটা পাওনা, সেই পাওনাটাকেও এখনই দেখুন, এই যে সেন্টার এবং স্টেটের মধ্যে রেভিনিউ ডিস্ট্রিবিউশন যেটা ডেভলিউশন, গত ডিসেম্বর পর্যন্ত আমাদের 10,000 টাকা কম, 10,000 কোটি টাকা কম দেওয়া হয়েছে। তো 10,000 কোটি টাকা যদি আমরা কম পাই, তাহলে তার রিফ্লেকশনটা আমাদের যে কোনো প্রকল্প ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে গিয়ে পড়বে। তাহলে তো কেন্দ্রের রাজ্যে এক সরকার হলেই ভালো, বিমাতৃসুলভ আচরণের সব সম্ভাবনাটা নষ্ট করা যায়। এই যে এজেন্ডাটা তোলা হলো যে ডাবল ইঞ্জিন হলে কেন্দ্র রাজ্য একই দলের সরকার যদি হয়, তাহলে এটা খুব ভালো হবে। এটা জোর করে চাপিয়ে দেওয়া একটা থিওরি, এটা মূলত অ্যান্টিথিসিস। কারণ গণতন্ত্র এরকম কখন হয় না। আমাদের পার্টিসিপেটিং ডেমোক্রেসি এবং আমাদের চেহারাটা কী ছিল, যখন ব্রিটিশ সরকার ছিল তখন আমাদের 17টা রাজ্য ছিল, তারপরে এতগুলো রাজ্য আসলো কীভাবে, এবং অনেক প্রিন্সলি স্টেট ছিল, 500-এর ওপর প্রিন্সলি স্টেট ছিল। সেই প্রিন্সলি স্টেটগুলো কিছু পাকিস্তানে গেল, বাকি সব আমাদের সঙ্গে মার্চ করলো বা অ্যানেক্সেশন হলো, হোয়াট এভার। তো সেসব করার পরও আমাদেরকে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন বসাতে হলো এবং 1956 সালে যখন স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট চালু হলো, তারপরেও দেখা গেল যে বিভিন্ন আমরা এই এত ভাষা, এত ধর্ম, এত সংস্কৃতি এবং এতগুলোকে যদি ইউনাইটেড রাখতে হয়, তাহলে রাজ্যগুলোকে তাদের জাতিসত্তা যেটা আছে সেই জাতিসত্তাকেও প্রাধান্য দিতে হবে। আপনার মতে একই দল কেন্দ্রে এবং রাজ্যে এটা কি করে ঘটবে? সেটা মূলত আমি আরেকটি কথা বলে শেষ করছি আমার প্রাথমিক প্রতিক্রিয়া। সেটা হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসার আগে থেকেই একটা প্রচার শুরু করলো যে কংগ্রেস মুক্ত ভারত করতে হবে। তারপর দেখা গেল কার্যত ওরা 6 বছরে বিরোধী মুক্ত ভারত করছে এবং সেই বিরোধী মুক্ত ভারত মানে শুধু বিরোধী রাজনৈতিক দল তা নয়, একজন কবি, লেখক, সাহিত্যিক বা সাংবাদিক সেও যদি সরকারের সমালোচনা করে সেও বিরোধী এবং তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে, তার থেকেও মুক্ত থাকতে হবে। অর্থাৎ একটা সর্বাত্মক ক্ষমতা, কেন্দ্রীভূত ক্ষমতা
সেটা নিয়ে গোটা দেশকে আমরা শাসন করব, একটা টোটালিটেরিয়ান স্টেটের দিকে আমি নিয়ে যাব। অর্থাৎ দিলীপ বাবু এটাই হচ্ছে সেটাই ওদের। বক্তব্য। আমি যখন আসবো আপনার কাছে, আপনার কাছে দুটো মিনিট সময় নিচ্ছি। আপনাদের বিরুদ্ধে অভিযোগটা আসলে উন্নয়নের মোড়কে আপনারা একটা দার্শনিক ভাবনাকে কার্যকর করছেন, যেটাতে আপনারা সর্বগ্রাসী, বিরোধী বলে কোনো কিছু রাখবেন না, মূল জায়গাটা হচ্ছে সেটা। দেখুন, আমি শুরু করতে চাই অধীরবাবুর বক্তব্য দিয়ে। উনি বলছেন যে ইত্যাদি ইত্যাদি বিজেপি সম্বন্ধে যা বলেন সেই পুরনো গল্পগুলো বলেছেন। আমি উদাহরণ দিতে চাই ওনাদের পার্টি থেকে। স্বাধীনতার পরে কেন্দ্র আর সব রাজ্যেই প্রায় কংগ্রেস রাজত্ব ছিল। আমি বাংলায় দেখেছি, এখানে মাননীয় পণ্ডিত নেহরু উপরে ছিলেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সেই সময় বিধানবাবু মুখ্যমন্ত্রী ছিলেন। এবং এই যে CLW চিত্তরঞ্জনের লোকোমোটিভ কারখানা থেকে একাধিক বড় বড় কারখানা, যেগুলো আজকে বন্ধ হয়ে গেছে বা হবে এরকম, সেই সময় হয়েছিল। কিন্তু ওনারা সেই সুযোগটা পেয়েছেন। এবং যখন কোনো রকম বঞ্চিত হয়েছে, বাংলা পছন্দ হয়নি, বিধানবাবু কিন্তু জওহরলাল নেহরুকেও ছাড়েননি। সত্য কথা বলেছেন, দম ছিল তার সেই ব্যক্তিত্ব ছিল, নেতৃত্ব ছিল, লড়াই করেছেন এবং কংগ্রেসেরই প্রধানমন্ত্রীর বিরোধিতা করেছেন। সেই জন্য যদি সেই নেতৃত্ব যোগ্যতা থাকে, সে একই পার্টির লোকে হয়েও রাজ্যের স্বার্থে কথা বলতে পারে। কিন্তু যারা কখনো কেন্দ্রে ক্ষমতায় যেতে পারবেন না বা কংগ্রেসের আর আসার চান্স নেই, তারা সেই হতাশায় বিরোধিতা করছেন, আর অন্য কোনো কারণ নেই। সুজনদাও যে কমপ্লেনগুলো করছে, এই নেই ওই নেই, আজকে যে আন্দোলন চলছে পশ্চিমবাংলায়, আমরা ওনাদেরকে দেখেছি। এখানে তারই পার্টনার ছিল ফরওয়ার্ড ব্লক, তার আন্দোলনে গুলি চালিয়ে স্বজনকে ওনারাই মেরেছিলেন। তার আন্দোলন সহ্য করতে পারেন না। বিজেপি কিন্তু বরদাস্ত করছে, 2 মাস 3 মাস ধরে কৃষকরা আন্দোলন করছেন। হতে পারে তার ন্যায্য অন্যায্য তার দাবি কি তারা নিজেরাই জানেন না, কি চান। যদি কৃষকরা মোদির বিরুদ্ধে হতো, আজ 15 কোটির কাছাকাছি বা 14 কোটি কৃষক আছেন, সব রাজ্যে নামতো। আমি অদিত দাদাকে আর সুজনদাকে জিজ্ঞেস করতে যে পশ্চিমবাংলার কৃষকরা কেন আন্দোলন করছে না, কেন রাস্তায় নামছে না? আপনাদেরকে ছবি তোলার জন্য কেন দিল্লি যেতে হচ্ছে? 2-4 হাজার কৃষককে তো রাস্তায় নামান, দেখান মোদি গো ব্যাক করো। আমরা 27 লক্ষ কৃষককে রাস্তায় নামিয়েছি, বিধানসভায় 10-15 হাজারের মিছিল করেছি এই বিলের পক্ষে এবং মোদিজিকে ধন্যবাদ দেওয়ার জন্য। ওনারা কিন্তু পারেননি। ওনারা যেটা করছেন সেটা ভুল করছেন, তাই বাংলা দেশের কৃষক মানছে না, মোদির সঙ্গে আছে। এই ধরনের আন্দোলনকে আমরা দাবাইনি কোনোদিন, বা কোনো রাজ্যে সরকারের সঙ্গে বিমাতৃসুলভ ব্যবহার, এটা গল্প, এটা ওনারা ছোটবেলা থেকে বলে এসেছেন, অভ্যাস। বিরোধী কণ্ঠস্বরকে আপনারা আটকে দিচ্ছেন, সেটাই বললেন সুকান্ত শেখর বাবু। আমি বলছি, মনমোহন সিংয়ের সময় পর্যন্ত ট্যাক্সের 32% ফেরত দেওয়া হতো, মোদি 42% দিচ্ছেন। কম দিলেন কি বেশি দিলেন? এটা ছোট টাকা নয়। তো এই ধরনের আজ কোনো রাজ্য বলতে পারবে না তার সঙ্গে বিমাতি সুলভ। আজকে বিজেপি শাসিত রাজ্য এবং অন্য পার্টি অনেক রাজ্য আছে, তারা বলুন এটা বলছে। মমতা ব্যানার্জি বা পশ্চিমবঙ্গের রাজনীতি হচ্ছে কেন্দ্র বিরোধী, তাতে রাজ্যটা উঠেই যাক। আমি বলছি, আজকে সারা ভারতবর্ষে প্রায় 7000 কিলোমিটার স্থলসীমা আছে, বর্ডার। পশ্চিমবাংলায় 2219 কিলোমিটার কেবল বাংলাদেশের সঙ্গে সীমা। এখনও 1000 কিলোমিটার সেখানে বেড়া দেওয়া হয়নি। কেন বেড়া দেওয়া হয়নি? রোহিঙ্গা আসবে বলে, অনুপ্রবেশকারী আসবে, ভোটারও বলে। বামপন্থীরাও করেছেন, ভোটার বানিয়েছেন, এখনকার সরকারও করছেন। আর এর জন্য খালি বাংলা নয়, সারা দেশের সুরক্ষা ব্যবস্থা ভেঙে যাচ্ছে। আমি আসবো, এখানে রোহিঙ্গা ধরা পড়ছে, এখানে উগ্রপন্থী ধরা পড়ছে। সারা দেশে এখানে উগ্রপন্থী নেই, কোথাও বম বন্দুক নেই, এখানে বম বন্দুকের কারখানা কেন হচ্ছে? অধীরবাবু, আমি আপনার কাছে যাই। দেখুন, দিলীপবাবু কিন্তু একটা প্রাসঙ্গিক তথ্য এনেছেন, সেটা হচ্ছে আপনারা যখন কেন্দ্রে এবং রাজ্যে একাই ছিলেন, যখন কেন্দ্রীয় কংগ্রেস, এরকম কংগ্রেস, তখন একের পর এক কারখানা আছে, সুতরাং তখন আপনারা উন্নয়ন ঘটিয়েছিলেন এবং বিমাতৃসুলভ আচরণের অভিযোগ আপনাদের বিরুদ্ধেও বারংবার উঠেছে এর আগে। অতএব একটা দলের সরকার, ডাবল ইঞ্জিন সরকার যেটা বিজেপি বলছে, সেটাকে স্বীকার করতে সাংবিধানিক বা দার্শনিক প্রসঙ্গ ছাড়া উন্নয়নের দিক থেকে দেখলে আপনাদের আপত্তিটা কেন হয়? ওনারা বলেন যে গুজরাট হচ্ছে একটা আদর্শ স্টেট, মোদি গুজরাটকে তৈরি করেছে, গুজরাটকে পণ্য করে 2014 সালে মোদি ভোট লড়ল। যদি গুজরাট একটা মডেল স্টেট হয়, সেখানে তো ডবল ইঞ্জিন হয়নি, সিঙ্গেল ইঞ্জিনেই হয়েছে। কংগ্রেস ক্ষমতায় দিল্লিতে, মোদি ক্ষমতায় গুজরাটে, তাহলে গুজরাট উনাদের কথা অনুযায়ী যদি উন্নয়ন হতে পারে, তাহলে সিঙ্গেল ইঞ্জিনে উন্নয়ন হয়। অতএব ওনাদের কথায় দ্বিচারিতা স্পষ্ট। আরও বড় কথা, ওনারা বলছেন যে মোদি টাকা দিচ্ছে 42%, 42 না, ওটা 41%। কারণ জম্মু কাশ্মীরকে যখন ইউনিয়ন টেরিটরি করা হয়েছে তখন সেটা ভেঙে গিয়ে 41% হয়েছে। আরও বলি,
এই ফিনান্স কমিশন যেটা ভাগ করেছে সেটা মোদিজির দয়াতে নয়, ওটা পাওনা রাজ্যের ডিভলিউশন অফ পাওয়ার। ভারতবর্ষের সংবিধানটা ঠিক করেছে, ভারতবর্ষের সংবিধানের 7th শিডিউল এটা ঠিক করেছে, ডিভলিউশন অফ পাওয়ার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। কেউ কাউকে দয়া করছে না এখানে, সব সিস্টেমের মধ্যে 41% 42% দিচ্ছে ফিনান্স কমিশন তার হিসাব অনুযায়ী। এবার মোদি কোথায় চালাকি করলো, বিজেপি কোথায় চালাকি করলো, সেন্ট্রাল সেক্টর যে সমস্ত বা সেন্ট্রাল স্পন্সর যে সমস্ত স্কিম ছিল সেগুলো কমিয়ে দিল, রাজ্যগুলোকে বলছে তুমি বুঝে নাও। আজকে কি চালাকিটা করলো, পেট্রোল আর ডিজেলের উপরে এই বাজেটে চালাকি দেখুন বিজেপির, পেট্রোল আর ডিজেলের উপরে এগ্রিকালচারাল সেস লাগিয়ে দিল। সেস এবং সারচার্জ সেখানে রাজ্যের ভাগ হয় না, সেস এবং সারচার্জের ভাগ কেনায় সরাসরি কেন্দ্র। ফলে বিজেপির লাভটা কোথায়, কেন্দ্রীয় সরকারের লাভটা কোথায়? আজকে 24 লক্ষ কোটি টাকা পেট্রোল আর ডিজেলের উপরে সেস বসিয়ে একা একা রোজগার করে নিচ্ছে, রাজ্যগুলোকে ভাগ দিচ্ছে না। এই চালাকিগুলো মোদী সরকার করছে রাজ্যগুলোকে বঞ্চিত করে। অনেক অনেক ধন্যবাদ অধীরবাবু। অধীর চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন এবং অধীরবাবু আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন এবং উনি ব্যস্ততার কারণে এবার বেরিয়ে যেতে বাধ্য হলেন, ফলে আমরা অধীর চৌধুরীকে আমরা ধন্যবাদ জানলাম। আমি জড়বাবু আপনাকে যে এতক্ষণ পরে আসার কারণ হচ্ছে এটা, আমার অধীরবাবুকে ছাড়তে হয়েছিল। আপনি একজন ফর্মার, আপনি অবসরপ্রাপ্ত IAS অফিসার, আপনি রাজ্যে এবং কেন্দ্রে দুটো জায়গাতেই চাকরি করেছেন। দার্শনিক ব্যাখ্যা, সাংবিধানিক ব্যাখ্যার আগে আমাকে বলুন, কার্যক্ষেত্রে দুটো দলের সরকার যদি কেন্দ্র এবং রাজ্যে হয়, উন্নয়নের ক্ষেত্রে কতটা সেটা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়? আসলে আমি চাকরি করেছি 42 বছর, এখন মনে করছে না, 42-এর মধ্যে 10 বছর ফিল্ডে কাজ করেছি জেলায়, আর বাকি 32 বছরের মধ্যে আমরা গুনছিলাম, বাকি 32 বছরের মধ্যে 16 বছর রাজ্য, 16 বছর কেন্দ্রে। প্রথমে আমি বলবো যে এখানে এই জিনিসটি তর্কের ঊর্ধ্বে। এই তর্ক যেটা আমরা এখন করছি, তর্ক কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে হয়ে গেছে, দিনের পর দিন, মাসের পর মাস হয়েছে। কি আমরা যুক্তরাষ্ট্র রাখবো না একক রাজ্য রাখবো, যুক্তরাষ্ট্র রাখলে কী লাভ হবে, একক রাজ্য রাখলে কী লাভ হবে, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে গেছে। এবং তখন থেকেই যারা কনস্টিটিউশন তৈরি করেছেন তারা ঠিক করেছেন, প্রচুর লজিক আছে যে আমরা যুক্তরাষ্ট্র কাঠামো রাখবো। যুক্তরাষ্ট্র কাঠামো রাখলেই আমাদের তখন মেনে নিতে হবে যে রাজ্যে একটি সরকার, কেন্দ্রে একটি সরকার, দুটো একও হতে পারে, পৃথকও হতে পারে। এটা প্রথমে মেনে নিতে হবে। এবং একটি সরকার, আমার খুবই ভেতর থেকে মানে নাগরিক হিসেবে বা প্রাক্তন আমলা হিসেবে খুবই খারাপ লাগে যে এই এত বছর চাকরি করলাম, কখনো দিনই দেখলাম দুজনের মধ্যে একটু হাসি মিষ্টি কথা দেখলাম না। আমাদের ওই সবসময় এই রুক্ষতার মধ্যে থাকতে হয়েছে, এই দুজনের ঝগড়ার মধ্যে থাকতে হয়েছে। পৃথক সরকার মানেই কিন্তু এই প্রসঙ্গে একটা জানবার লোভ সামলাতে পারছি না, সেটা কি একই সরকার, একই দলের সরকার হলেও না, সেটাও কি একই দেখেছেন? দলের সরকার হলেই যে সম্পর্কটা খুব মিষ্টি হয়ে যায় তা না, সেটাই জিজ্ঞেস করছি। তার সেটাও আমরা দেখেছি। একই দলের সরকারের সাথে আমাদেরও পাঠানো হয়েছে কেন্দ্র থেকে যে ওই আমাদের ওই চিফ মিনিস্টারটি আছে, তার মাথায় কিছু নেই, তোমরা গিয়ে একটু বুঝিয়ে এসো, ওরকম হয়েছে। এটা হয় যুক্তরাষ্ট্রের সেট আপে, এগুলো হয়। পৃথক থাকাতে ক্ষতি যে খুব একটা হয় বলে আমার মনে হয় না। কেন আমি বলছি, প্রথম কথা হলো আমাদের অর্থ বন্টন, কেন্দ্র কতখানি আমাদের দেবে, এগুলো কিন্তু সংবিধান অনুযায়ী ঠিক করা আছে। খুব একটা খাতির করার জায়গা নেই, বা ক্ষতি করাটা খুব একটা জায়গা নেই। আমি অফিসার হিসেবে বলছি যে বিভিন্ন ধারায় লেখা আছে কিভাবে টাকাটি নেবে, কার টাকা কিভাবে কে তুলছে, কিভাবে ভাগ দেবে। ওখানে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীদের ভূমিকা অনেকখানি রাজনৈতিক। যেটা দিলীপ বাবুরা অভিযোগ করেন যে গত 5 বছরে কেন্দ্রের বিজেপি সরকার, এনডিএ সরকার, তারা এ রাজ্যের জন্য, আপনার উদ্দেশ্য প্রশ্ন সুকেতু বাবু, যে আপনি বলতে পারবেন 3,59,000 কোটি টাকা দিয়েছেন, সে টাকা রাজ্যের উন্নয়নের কাজে লাগেনি, সে টাকাটা আত্মসাৎ হয়ে গেছে। এটি কি হওয়া সম্ভব? এটা সিএজি সিস্টেমে সম্ভব নয়। সিএজি ধরে নেবে ফান্ড ডাইভার্সন, যেটা মানে আমি টাকাটা দিয়েছি তোমার এর জন্যে, তুমি গিয়ে পরে মাইনেতে খরচ করেছো, এটি স্কুল কলেজ থেকে নিয়ে সব জায়গায় হয়। ওটাকে আমরা টেম্পোরারি বলি। আলটিমেটলি টাকাটা মিটিয়ে দিতে হবে, না মেটালে ওটা একটা ক্রিমিনাল অফেন্সে গিয়ে দাঁড়াবে। টাকার উপর আমরা পুরো আর্গুমেন্টটা কেন্দ্রভূত করা বোধহয় ঠিক হবে না। টাকা তার দিতেই হবে, সে যেই থাক। উন্নতি,
পশ্চিমবাংলার ক্ষেত্রে অনেক ব্যাপারে ডেভেলপমেন্ট হয়েছে, এদের পাবলিসিটি করার এটা এই আগের সরকারও তাই, এ সরকারও তাই ঠিক করে তুলে ধরতে পারছে না। বেশ কয়েকটা ব্যাপারে হয়েছে, কৃষি ব্যাপারে হয়েছে, আর সেটা সরকার বদলালেও হবে, কারণ তার একটা ট্রেন্ড এসে গেছে। প্রথম কথাটি হলো যে পৃথক সরকার, দুটি সরকার যদি পৃথক পার্টির হয় তাতে কি উন্নয়নের ক্ষতি হয়? আমি বলবো বোধ হয় না, আমি আসবো আপনার কাছে। বোধ হয় না, এতে কোনো ক্ষতি হয় বলে মনে হয় না। এর অনেক অন্যান্য ফ্যাক্টর আছে। সুজনবাবু, তাহলে বিমাতৃসুলভ আচরণের প্রসঙ্গটা তাহলে এখন না না, প্রাসঙ্গিক। বিমাতৃসুলভ আচরণ এই যা কথা হলো তার মধ্যে দিয়ে কিন্তু নেগেটেড হয়নি। উনি CLW বললেন, তখন কংগ্রেসের সরকার। হ্যাঁ ঠিকই তো, ঝগড়া করতে হয়েছে, তর্ক করতে হয়েছে, কিন্তু শেষমেশ হলদিয়া পেট্রোকেমিক্যাল একটা বড় প্রজেক্ট হয়েছে। তো আমি এক্ষেত্রে যে কথাটা আরেকটা বলবো, আচ্ছা এই যে ডবল ইঞ্জিন কথাটা আসলো, এটা কি বিজেপির থেকে তৃণমূল শিখছে না তৃণমূলের থেকে বিজেপি শিখছে? ডবল ইঞ্জিন কথাটা কোথায় চালু হলো পশ্চিমবাংলায়? আমরা কবে থেকে প্রথম শুনলাম? ভারতবর্ষে শুনছি 2014 থেকে, আর পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিনটা শুনছি কিন্তু 2011-র পর থেকে। রাজ্যের সরকার যেহেতু তৃণমূল, অতএব মিউনিসিপ্যালিটি যদি তৃণমূলের হয় তাহলে কাজ হবে। মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত অন্য দলের হলে কাজ হবে না, আমার দলের সঙ্গে থাকতে হবে, তবে কাজ হবে। অতএব দখল আমি থাকলে বা আমি যা বলবো সেই অনুযায়ী চললে পঞ্চায়েত পাবে, মিউনিসিপ্যালিটি পাবে, এই যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হলো পশ্চিমবাংলায়। আমার ধন্দটা হচ্ছে বিজেপি কি এইখান থেকে শিখলো? বিজেপি শুরু করেছে কথাটা 2014-য়, পশ্চিমবাংলায় কথাটা চালু হয়েছে কিন্তু 2011-য়, নাকি বিজেপি এই কথাটা চালু করেছে বলে তৃণমূল বেশি উৎসাহ পেয়ে ওরা যেমন বিরোধী শূন্য বলছে, এরাও তো একই রকম বিরোধী শূন্য বলছে। সুখেন্দুবাবু, বিরোধী অর্থাৎ শূন্য পশ্চিমবাংলা চাই, বিরোধী শূন্য ভারতবর্ষ চাই, বিরোধী শূন্য পশ্চিমবাংলার প্রবক্তা তৃণমূল, বিরোধী শূন্য ভারতবর্ষ। অতএব সুখেন্দুবাবু, অর্থাৎ যদি কেন্দ্র এবং রাজ্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রয়োজনীয়তা যেটা সংবিধান প্রণেতারা তৈরি করে গেছেন, তাহলে সেটা কেন রাজ্য সরকার এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রেও হবে না? কেন আপনাদের দিক থেকে বয়ান এসেছিল যে মিউনিসিপ্যালিটিগুলোতেও আসলে একই দলের সরকারটা হওয়া উচিত, স্থানীয় প্রশাসন? আমি বুঝেছি, সত্যের অপলাপ করার ব্যাপারে কমিউনিস্টদের জুড়ি কোথাও খুঁজে পাবেন না আপনি, কোনো জুড়ি নেই ওদের, মানে কেউ পাবে না অতটা অপলাপ করতে। অশোক ভট্টাচার্য কোথাকার মেয়র? শিলিগুড়ির মেয়র। ঠিকই, আমি একদম আসছি, ঠিক বলেছেন, আমি শিলিগুড়ি। শিলিগুড়ি না, বেঠিক বলি না, বলুন পরেরটা বলুন। বেঠিক বলি না। পরেরটা? ওখানে ওকে প্রথমে নাকি কিছু অসুবিধা হয়েছিল, পরেরটা বলুন। আমি আরে কি আপনি আমাকে ডিকটেশন করবেন নাকি, দেবেন নাকি? পারবেন না, Why are you ফেল telling করে me like যাবেন। that? আপনি আমার কথা Please, বলছেন, হ্যাঁ, please. কি করছেন আপনি? একটা আলোচনা নিয়ম থাকে, কতগুলো সৌজন্য please, থাকে, please. শিষ্টাচার থাকে, এ কি একটা শিষ্টাচারও মানবেন না আমি আপনি? আপনার কাছে আসবো সুজনবাবু পরে। বাইরের সন্ত্রাসটাকে ভেতরে আনছেন কেন? কথা হচ্ছে যে অশোক ভট্টাচার্য তিনি মাননীয় মেয়র শিলিগুড়ির, প্রথম দিকে ফান্ড নিয়ে কিছু প্রবলেম হয়েছিল, মুখ্যমন্ত্রী ওকে ডাকলেন, নবান্নের বৈঠক হলো, সব আলোচনা হলো, তারপর থেকে সেখানে যেভাবে ফান্ড যাওয়া দরকার অন্য মিউনিসিপ্যালিটি যেভাবে যায়, কর্পোরেশনে যায়, যাচ্ছে। এবং এখনও পর্যন্ত তার কাছে ইদানিং সাম্প্রতিককালে কোনো রকম কোনো অভিযোগ আমি শুনিনি, অন্তত কাগজে দেখিনি। তো এরকম ওরা বলতে হবে, কারণ নির্বাচন সামনে, অনেক কিছুই বলতে হবে আমাদের বিরুদ্ধে। আমি আপনার মূল আলোচনাতে যাই, সেখানে যে ডাবল ইঞ্জিনের কথাটা বলা হচ্ছে, ভারতবর্ষে এখন 30টা বিধানসভা আছে, মানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে। তার মধ্যে বিজেপি সিঙ্গেল ইঞ্জিনে আছে 7টা রাজ্যে, আর 11টা রাজ্যে আছে কোথাও ডাবল ইঞ্জিন, কোথাও ট্রিপল ইঞ্জিন, কোথাও 4টে ইঞ্জিন, কোথাও 5টা ইঞ্জিন। আপনি যদি উত্তর পূর্বাঞ্চলে যান, ওই নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, এই যে ছোটো ছোটো রাজ্যগুলো আছে, সেখানে 3-4টে দল নিয়ে সরকার আছে, কোথাও 2টো দল নিয়ে সরকার, কোথাও 3টে, বিহারে 2টো দল নিয়ে সরকার বা 3টে দল নিয়ে। তো এরকম ওরা যে ডাবল ইঞ্জিনে বিশ্বাস করে, সে ডাবল ইঞ্জিন মানে শুধু বিজেপিই থাকবে, অন্য কোনো দল না। অতএব ডাবল ইঞ্জিনটাও কিন্তু খুব সীমিত অর্থে ব্যবহার করলে চলবে না, এটা একটা ব্যাপকতা আছে। ব্যাপকতাটা হচ্ছে একটাই, একটা কেন্দ্রীভূত ভারতবর্ষ, এবং এই যে ভাষা জোর করে চাপিয়ে দাও, এক রাষ্ট্র, এক ভাষা, এক ধর্ম, এক দল, এক নেতা, আমি আসবো, সেই জায়গায় নিয়ে যাচ্ছে। অর্থাৎ দিলীপবাবু, আপনি প্রথম দিকে এটা দেখুন, স্বস্তি আমি পাচ্ছেন। 2-3টা মাননীয় যেটা বলছিলেন সুজন দা, কথা বললেন উনি আমাদের ওখানকার মেয়রের কথা, অশোকবাবুর শিলিগুড়ি। আমি 3 বছর বিধায়ক ছিলাম, 3 বছর একই কমপ্লেন ওনার কাছ থেকে শুনি। উনি বিধায়কও বটেন ওখানকার, যে আমার টাকাটা দিয়ে দিন, আমার টাকাটা দিয়ে দিন। এটা দাঁড়িয়ে উনি বলতেন সবসময় যে শিলিগুড়িকে বিমাতৃসুলভ ব্যবহার করা হচ্ছে। সুগেন্দুবাবু পার্লামেন্টের লোক, জানেন না আমি বিধায়কে ছিলাম 3 বছর, আমি 3 বছরের গল্প ওনার কাছ থেকে শুনেছি। বোঝা যাচ্ছে যারা আমাদের স্বৈরাচারী বলছে তাদের চরিত্র কি। দ্বিতীয় কথা হচ্ছে,
আপনারা যে 4-5টা ইঞ্জিন বলছেন, দেখুন বিহারে সম্প্রতি নির্বাচনে আমরা ঘোষণা করেছিলাম আমাদের জোট জিতলে নীতিশবাবু মুখ্যমন্ত্রী হবেন। আমরা জোট জিতেছে, মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের সিট তার ডবল সিট ছিল। যদি আমরা তাই করতাম, ওনাকে বললাম আপনাকে মুখ্যমন্ত্রী হবেন না, যান পিছনে বসুন, আমাদের মুখ্যমন্ত্রী হবে। বিজেপি সেটা করেনি। এবং প্রথম যে এনডিএ সরকার হয়েছিল, ভারতবর্ষের যেসব ছোট ছোট পার্টি কোনোদিন ন্যাশনাল পলিটিক্সের স্বাদ পায়নি, নরেন্দ্র মোদী অটল বিহারী 24টা পার্টিকে নিয়ে সরকার চালিয়েছিলেন পুরো টার্মস। এটা বিজেপিতে গিয়েছে। স্বৈরাচারী হলে আমাদের কাছে কেউ আসতো না। জওয়ারবাবু আসি, এবার দার্শনিক প্রশ্ন আসি, যে কিন্তু আসলে বহুত্ববাদের যে সাধনা ভারতকে শিখিয়েছে বহুদিন ধরে, এটা বিচিত্রের মধ্যে ঐক্যের সন্ধান, বৈচিত্র্যের মধ্যে, সেই জায়গা থেকে কি একত্ববাদের সাধনার পথের এগোনোর একটা ইঙ্গিত এইসবের বক্তব্যে? বহুত্ববাদ বজায় রাখলে আমরা কিন্তু কাউকে খাতির করছি না। বহুত্ববাদ বজায় রাখতে হয় এই জন্যেই যে ভারতবর্ষের বৈচিত্র্যকে সম্মান দেওয়ার জন্যে, ভারতবর্ষের বৈচিত্র্যকে সম্মান দিয়ে একত্রিত রাখার জন্যে। পৃথক সরকার থাকা মানেই বিবাদ নয়। তার ভালো উদাহরণ আমি দিচ্ছি। আমি চন্দ্রবাবু নাইডুকে অপারেট করতে দেখেছি, আমরা জয়ললিতাকে দেখেছি। জয়ললিতার জন্য এয়ারপোর্টে চলে যেত সবাই রিসিভ করতে। পৃথক সরকার মানেই ঝগড়া নয়। পৃথক সরকার মানে এখন বাম আমল থেকে সেটা তাদের একটা আইডিওলজিক্যাল ওয়ারফেয়ারের ব্যাপার আছে, তারা ওটাকে একটা তিক্ততার দিকে নিয়ে গেছে। আর তিক্ততা তাদের উপর করাও হয়েছে, দুটোই হয়েছে। আইনের যে পরিস্থিতি আছে সেখানে কোনো রকমের রদবদল হতে পারে না। একটু 19-20 হয়, কিন্তু 40-42 বছর এদের সাথে ঘর করে আমি যেটা বুঝলাম, টাইট দেওয়ার চান্স পেলে কিন্তু কেউ ছাড়ে না। টাইট দেওয়ার চান্স যদি যেই পারে সে কিন্তু কেউ ছাড়ে না। সেখানে আমাদের একটু বলতে হয় যে এই টাইটটাকে তো সংবিধান লঙ্ঘন করবে। সমাজ জীবনে হোক, প্রশাসনিক আর জীবনে হোক, লাস্টে আমি একটা কথা একটু রাজনীতির বুঝি না বলেই আমি বলতে পারছি যে সুজনবাবু আর সুখেনবাবু যেভাবে শুরু করলেন, আমি তো ভাবলাম আপনারা ধরবেন অধিচ্য অতিরিক্ত কংগ্রেসের বিজেপি। আপনারা নিজেদের মধ্যে যা শুরু করেন, আর বুঝতে পারছি আগামী ইলেকশনে কে কার সাথে লড়বে। সুজনবাবু খুব সংক্ষেপে প্লিজ, খুব সংক্ষেপে। বলছি যে আমার কোনো ধরনের তিক্ততা বাইরে থেকে চলার অভ্যেসটা, এটা একটা প্র্যাকটিস করতে হয়, সেই প্র্যাকটিসটা আমরা করতে পারছি না। আর খুব অসত্য বলে ফেললে একটু মুশকিল হয় না? পশ্চিমবাংলায় একটা অশোক ভট্টাচার্যের নাম বলতে পারবেন যে বিরোধী, আর কারোর নাম কেউ বলতে পারবেন শাসক দলের? আমি তার মধ্যে যাচ্ছি না। আমি শুধু যেটা এখন বলতে চাইবো সেটা হচ্ছে যে উনি যে বললেন না, লালু প্রসাদ যাদবের সংখ্যাটা বেশি ছিল, নীতিশ কুমার তখনও মুখ্যমন্ত্রী হয়েছেন। এটা এরকমটা নয় যে বিজেপি সংখ্যা বেশি অতএব নীতিশ কুমার সংখ্যায় কম, এটা বদান্যতা করা হলো। এটা কিন্তু লালু প্রসাদ যখন সংখ্যায় বেশি তখনও কিন্তু বিহারে তাই হয়েছে। কিছু রুল অফ দি গেমস থাকে, সেইটা যদি মান্য করতে হয় তাহলে কনস্টিটিউশনকে ফলো করতে হবে। আর কনস্টিটিউশনকে যদি ফলো করতে হয় তাহলে এক দেশ এক দলের তত্ত্ব নেওয়া যায় না, তাহলে ডবল ইঞ্জিন কথাটা বলা যায় না। আমি শেষ কথাটা বলছি, বরং ডবল ইঞ্জিন তো ইন ইটসেলফ বিজেপির দল। বিজেপি দলে আপনি যত পাচ্ছেন বিজেপি, তার চেয়ে বেশি পাচ্ছেন তৃণমূল। যদি আমি ধরে নিই যে দুটো আলাদা ইঞ্জিন, আপনি এত শেষে বললেন সুজনবাবু, এটা অনেক আগে ভাবছিলাম আপনি এখানে বলছেন। তৃণমূলের কথা সত্য। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ঘুরে ফিরে ঘরঠর করে ঠিক মতো সুযোগ না পেয়ে আবার চলে আসলো তৃণমূলে। ফলে তৃণমূলপন্থী এবং বিজেপিপন্থী দুটো ইঞ্জিন, অথবা বিজেপি আইডিওলজি থাকছে না, এতে কোনো স্পিরিট থাকছে না, এতে থাকছে শুধু ক্ষমতা, সেটা বিপজ্জনক। প্রথমত পলিটিক্যাল পাঞ্চটা এটা খুব সুজনবাবু দিচ্ছে, সেটা যদি জবাব দিতে পারবেন যে ডাবল ইঞ্জিন তো আপনাদের মধ্যেই এখন। আমাদের 2টো এমপি আর 3জন এমএলএ ছিলেন লোকসভার আগে। সেই সময় 3জন সিটিং এমপি এসছেন, অনুপম দা, আমাদের মুকুল দা এসছেন, সৌমিত্র। তারা পদত্যাগ করে দিয়ে সিট তারপরে এসেছে। কি ছিল? আইডিওলজি ছিল, বিশ্বাস ছিল মোদি হয়তো মুমকিন হয়, তাই এসেছে। তারপরে শুরু হয়ে গেছে আমাদের টিআরপি হু হু করে বাড়ছে। তার জন্য 140 জনকে প্রাণ দিতে হয়েছে। আইডিওলজি আছে বলে প্রাণ দিয়েছে। আর তার জন্য লোকে আমাদের কাছে বিশ্বাস করেছে বলে বিজেপিকে, যে বিজেপি পাল্টাতে পারবে, সেই জন্য এসছে। বিজেপি সরকারই জিরো টলারেন্স করছে মোদির নেতৃত্বে দেশে যে দুর্নীতি হতো। আর কংগ্রেসের বড় বড় কথা বলছেন, লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি স্ক্যাম আসতো, আজ কোথায়? সেটা নাই। তার জন্য বিজেপির দাম বেড়েছে। জিরো টলারেন্স কিনা যায় না, তবে এই যে বলা হচ্ছে আদর্শগত কারণে দলত্যাগ বা দলে যোগদান, হ্যাঁ, এখন
নিন্দুকেরা বলে যে কারো মামলা থেকে অব্যাহতি পাওয়ার একটা তাগিদ ছিল, কেউ হয়তো একটু নোটের দ্বারা প্রলুব্ধ হয়েছে, নিন্দুকেরা বলে। এখন আমি তো এই ব্যাপারে বলবো না, তবে এইটুকু আমি দেখতে পাচ্ছি যে আমাদের 218 জন বিধায়ক, তার মধ্যে 18 জনও দলত্যাগ করেনি। তো সুতরাং এটা কত শতাংশ এমনভাবে প্রচার করা হচ্ছে, এই গদি মিডিয়া বিশেষত যে প্রচারটা করছে যে একদম তৃণমূল ভেঙে শেষ, সব চলে গেছে বিজেপিতে, বিজেপি বা ক্ষমতায় আসবেই। আর ওরা হত্যে দিয়ে পড়ে রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় অমুক, মাননীয় তমুক, শেষ নেই তালিকার। তারা সবচেয়ে টার্গেট পশ্চিমবঙ্গ। ওই আমাদের সময় শেষ আছে। সময় শেষ। আমি লাস্ট কথাটা যেটা বলবো যে বিষয়ে আপনার আলোচনা, যে ওরা এই ডাবল ইঞ্জিনটা কেন করতে চান, তার কারণ ওরা সংবিধানটাকে বাতিল করতে চায় বা আমূল পরিবর্তন করতে চায়। তার জন্য শুধু পার্লামেন্টে সংখ্যাধিক্য থাকলে হবে না, অন্তত 50% বিধানসভার অনেকগুলো ক্ষেত্রে যে মেজর চেঞ্জ যদি আনতে চায়, তাহলে ওটা করতে হবে। তো সেই জন্য তারা ওই যে ডবল ইঞ্জিন বলছে, ওই ডবল ইঞ্জিনটা ওই কারণে যে ডবল ইঞ্জিনের ট্রেনটা এসে আমাদের এই প্রচলিত যে সংবিধান সেটাকে ঘুরিয়ে তছনছ করে দিয়ে ওই যে এক রাষ্ট্র, এক দল, এক নেতা, এক ধর্ম, এক ভাষা। কোনোদিন শুনেছেন যে আইনের ভাষা হয় বিবাদ সে বিশ্বাস? আমি ল অ্যান্ড জাস্টিস কমিটিতে আছি, আমি এটা কি, তুমি হিন্দিতে করছো ঠিক আছে, তার ইংরেজিটা কোথায়? বলে ইংরেজি নেই। ইংরেজি নেই মানে আমার সংবিধান বলছে আমার অল্টারনেটিভ ভাষা হিসেবে ইংরেজি থাকবে। তামিলনাড়ুতে গিয়ে বাংলাতে গিয়ে হিন্দি কথা অনেকেই বোঝেন না, বিবাদ সে বিশ্বাসের ইংরেজিটা কেন নেই? একটা আইনের মধ্যে কখনো একটা আইনের মধ্যে কখনো এইভাবে একটা ভাষাকে ঢুকিয়ে দেওয়া জোর করে অন্যদের উপর যারা ওই ভাষাটা বোঝেন না, এটা কিন্তু ওই দুটো বাক্যই কিন্তু ভারতবর্ষকে পার্টিতে কংগ্রেসে ছিলেন তারা 98 বার সংবিধান চেঞ্জ করেছে, তাও পবিত্র সংবিধান বলছেন। পার্টি চেঞ্জ করলে কি ইতিহাস পাল্টে যায় নাকি? বেশ, আমি দুটো বাক্য বলবো। বিপজ্জনক ডবল ইঞ্জিন ত্রিপুরাতে স্পষ্ট দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে স্পষ্ট দেখা যাচ্ছে, আসামে স্পষ্ট দেখা যাচ্ছে। 1, 2, মানুষ ভূঁইয়া অথবা বিমল গুরুং যেমন মামলা থেকে বাঁচার জন্য তৃণমূল, তেমন তৃণমূলের নেতারা কোন থেকে বাঁচার জন্য বিজেপি, এটা যেন দুজনে মিলে ঠিক করে নেয়। ঠিকই, একটা দিকে বিতর্কটার খুব স্পষ্ট, একটা দিকে রয়েছে উন্নয়নের জন্য একই দল থাকা দরকার দুটো জায়গায়, কেন্দ্রে এবং রাজ্যে, অন্যথায় প্রচুর প্রতিবন্ধকতা। অন্যদিকে তাহলে তো এক দেশ, এক দল, এক ভাবনা, এক ধর্ম, এক বর্ণ, এক চিন্তা, এই যে তত্ত্বটা, তারই কোথাও হয়তোবা আমাদের আরও বেশি পুষ্টিকরণ হয়। আমরা সে পথে থাকবো নাকি আমাদের বহুত্বের পথে থাকবো? এটা কি বহুত্ব বনাম একত্ব, নাকি এটা উন্নয়ন? কেন্দ্র এবং রাজ্যের চিরাচরিত সংঘাত, সংঘর্ষ, সম্পর্কের পটভূমিকায় মানুষ ঠিক করবেন। আর ততক্ষণ অবধি আমরা তো থাকতে পারবো। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকেই।